আচ্ছা, স্বাধীনতা পরবর্তী সময় আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাঙালির জীবন, প্রেক্ষাপটের যে ঘটনা, বাঙালির জীবন ও সাহিত্যে, বাংলা সাহিত্যে তার প্রভাব। তো এইটার মোটামুটি ধরো তিনটে ভাগে যদি আমরা ভাগ করি, ধরো কথা সাহিত্য, নাটক এবং কাব্য কবিতা। এবার কথা সাহিত্য, নাটক, কাব্য কবিতা তিনটেই একজনের পক্ষে পড়ানো খুবই মুশকিল। আমি নাটকটা ধরছি। আগের দিন আমি তোমাদের মোটামুটি 50, 60, 70 পর্যন্ত তার যে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপটটা সেটা একটু বলার চেষ্টা করেছি, এবং সেই পরিপ্রেক্ষিতে নাটকের যে কীরকম ধরনের পরিবর্তন হচ্ছে এবং এগুলোর এই রাজনৈতিক পরিবেশ বা প্রতিবেশ কীভাবে নাটকের ওপর প্রভাব বিস্তার করছে, সেইটা নিয়ে আমি আজকে বলবো। আমি নাটকের দিকটা দেখছি, আর উপন্যাস, ছোট গল্প এবং কাব্য কবিতা দেখে নিচ্ছি আমি যে কলেজ খোলার পর কোনো গেস্টকে দিয়ে করানো যায় নাকি আমরাই করব, সেটা তখন দেখে নেব। আগে আমি নাটকটা শেষ করি। আচ্ছা, 1944 সালে গিরিশ ঘোষের যেদিন জন্মদিন, অর্থাৎ 24শে অক্টোবর, এই 24শে অক্টোবরের দিন বাংলা ভারতীয় গণনাট্য সংঘ, আইপিটি, যেটা আমরা 40-এর দশকে দেখব, 40-এর দশক যখন তোমরা পড়বে তখন দেখবে যে 40-এর দশকে মহারাষ্ট্রে ভারতীয় গণনাট্য সংঘ তৈরি করেছে আইপিটি, ইন্ডিয়ান পিপল থিয়েটার। তো তারপরে ধীরে ধীরে এটা গোটা ভারতবর্ষে তাদের শাখাটা বিস্তৃত হয়ে যায়। আইপিটি এর নামের সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। তো এখানে আইপিটি 1944 সালের 28শে অক্টোবর গিরিশ ঘোষের জন্ম শতবার্ষিকীতে বিজন ভট্টাচার্য এবং শম্ভু মিত্র একত্রিত যুগ্ম পরিচালনায় মঞ্চস্থ করলো হচ্ছে নবান্ন নাটকটি তারা মঞ্চস্থ করছেন। আচ্ছা, নবান্ন নাটকটা বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটক। তো এই নবান্ন নাটক, এখান থেকে আমরা যে নামটার জন্য আমি এটা উল্লেখ করলাম সেটা হলো ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ। আচ্ছা, এই যে অভিনয় শুরু হবে বাংলা নাটকের, এবং এই 1944-এর ধরো এই সময়টা থেকে আমরা দেখব যে সাধারণ রঙ্গালয়ের বাইরে এতদিন কি হয়েছে যে সাধারণ রঙ্গালয় মানে যেগুলো হচ্ছে প্রসিনিয়াম থিয়েটার, যেমন বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, এই যে নাট্যশালাগুলোতে এখানেই হচ্ছে অভিনয় হচ্ছে, কিন্তু তার বাইরে গিয়ে যেগুলোকে যেগুলো বাঁধা মঞ্চ, সেই রকম বাঁধা মঞ্চে অভিনীত হচ্ছে নবান্ন নাটকটা। আচ্ছা, তাহলে আইপিটি আর বাংলা নাটকের জগতে আমি 50-এর দশক থেকে যখন শুরু করতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলা নাটকে আইপিটিএ বা ভারতীয় গণনাট্য সংঘ রয়েছে, যারা একেবারে কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী, এবং গণনাট্য সংঘের মধ্যে দিয়ে কমিউনিস্ট আন্দোলন ধারাবাহিকভাবে তাদের যে প্রচার, সেই প্রচার বা প্রসার করছে থ্রু আউট দ্য ইন্ডিয়া, গোটা ভারতবর্ষে। আচ্ছা, কিন্তু মুশকিলটা হলো 50-এর দশকের প্রথম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে গণনাট্য সংঘের যে মহিমা, সেই মহিমা কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। কেন দীর্ঘস্থায়ী হচ্ছে না? তাহলে 50-এর দশকের প্রথম থেকে দেখতে পাচ্ছি ভারতীয় গণনাট্য সংঘের মহিমা তেমনভাবে দীর্ঘস্থায়ী হতে পারছে না। তার পেছনে কতগুলো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে সংগঠনের নিজস্ব যে কিছু কিছু মতাদর্শ এবং সংগঠনের নিজস্ব যে কিছু ইডিওলজি, সেগুলো বাইরের আচ্ছা, তার চেয়েও বেশি ছিল বাইরের প্রতিঘাত, মানে তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, মতাদর্শগত দ্বন্দ্ব থাকতেই পারে, সেই আভ্যন্তরীণ মতাদর্শগত দ্বন্দ্বর থেকেও বাইরের প্রতিঘাতটা ছিল অনেক বেশি। ফলে এখানে একটা ডিফিকাল্টিস ছিল। আর দ্বিতীয় ডিফিকাল্টিস হচ্ছে যে ভারতীয় গণনাট্য সংঘের অধিকাংশ সদস্যই ছিল কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, অধিকাংশ সদস্যই, এবং 1948 থেকে 1952 এই 51-52
51 পর্যন্ত তৎকালীন যে কেন্দ্রীয় সরকার তারা কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করলেন। হ্যাঁ, কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদেরকে নির্বাসন দিল। ফলে হলো কি, ভারতীয় গণনাট্য সংঘের যারা সদস্য বা যারা মেম্বার তারা অনেকেই অন্তরালে চলে গেল, কারণ যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা অন্তরালে আত্মগোপন করতে বাধ্য হলো। এবং 10ই নভেম্বর 1953, এটা ঘটেছে 1948 থেকে 1951-52 পর্যন্ত। আর 1953-তে 1953-তে দেখা যাচ্ছে যে হ্যাঁ 1953-তে পশ্চিমবঙ্গের তৎকালীন বিধানসভায় জ্যোতি বসু এবং তৎকালীন মুখ্যমন্ত্রী হচ্ছে বিধান রায়, তারা দুজনে একটা প্রশ্নোত্তরের চলছে, প্রতিবেদন চলছিল, প্রশ্নোত্তরের প্রতিবেদন। সেইখান থেকে জানা যাচ্ছে 48 সাল থেকে 53-র মধ্যে যে নিষিদ্ধ করে দিয়েছে, 48 থেকে 53-র মধ্যে 58টা নাটক গণনাট্য সংঘে নিষিদ্ধ ঘোষিত হয়। 58টা নাটককে করবার কোনো রকম অনুমতি দেওয়া হয় না। কেন অনুমতি দেওয়া হয় না? 1949 সালে 17ই জুন একটা গোপন সার্কুলার জারি করেন যে পশ্চিমবঙ্গের জেলা শাসকদেরকে একটা জেলা প্রশাসনকে নির্দেশিকা পাঠানো হয় যে ভারতীয় গণনাট্য সংঘ বা ভারতীয় অখিল ভারত প্রগতি সংঘের যে লেখক সঙ্গীত কোনো নাটক বা সঙ্গীতানুষ্ঠান হলে 1876 সালের যে নাট্য নিয়ন্ত্রণ বিল, সেই বিলের 3 নম্বর ধারা অনুযায়ী সেটাকে বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, মানে সমস্ত জেলায় যে প্রশাসনিক রয়েছে, প্রশাসনের মাথায় যারা রয়েছে তাদেরকে বলে দেওয়া হলো যে ভারতীয় আইপিটি, ভারতীয় গণনাট্য সংঘ অথবা অখিল ভারত লেখক প্রগতি সংঘের কোনো নাটক বা সঙ্গীতানুষ্ঠান যদি হয়, তাহলে 1876 সালে যে নাট্য নিয়ন্ত্রণ বিল ইংরেজরা এনেছিল, সেই নাট্য নিয়ন্ত্রণ বিলের 3 নম্বর ধারা অনুযায়ী এই নাটকগুলোকে করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। কারণ এই প্রশাসন ভয় পেল যে এই নাটকগুলোর পেছনে কমিউনিস্ট প্রোপাগান্ডা বা কমিউনিস্ট মতবাদের এক ধরনের প্রচার, এগুলো প্রচারমূলক নাটক এবং কমিউনিস্ট মতাদর্শের এক ধরনের প্রচার এটার মধ্যে দিয়ে করা হয়ে থাকতে পারে, যার জন্য এটা বন্ধ করা হলো। এবং বন্ধ করা হলো 1948 থেকে 1952-53 পর্যন্ত, এই সময়টার মধ্যে বন্ধ করা হলো। তাহলে ডিফিকাল্টিসটা আমরা কী দেখছি, যে গণনাট্য সংঘ যে দীর্ঘদিন স্থায়ী হতে পারলো না, তার পেছনে কারণটা কি? এক কারণ হচ্ছে তাদের দলের অভ্যন্তরে আদর্শগত দ্বন্দ্ব এবং তার থেকেও বেশি সমস্যা বাইরে থেকে এসেছে। 2 নম্বর হচ্ছে যে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ, তৎকালীন প্রশাসন তাকে নিষিদ্ধ ঘোষণা করলো। ফলে 1948 থেকে 1951-52 পর্যন্ত কমিউনিস্ট পার্টির সদস্যরা এবং নির্বাসিত ঘোষিত হলো কমিউনিস্ট পার্টির সদস্যরা অন্তরালে আত্মগোপন করলো। এই একটা ঘটনা ঘটলো। এবং 1949 থেকে 1952 পর্যন্ত দেখা যাচ্ছে মোট 58টা নাটককে তারা বন্ধ করে দিয়েছে, প্রশাসন বন্ধ করেছে, সেগুলো মঞ্চস্থ হতে দেয়নি। তার সাথে একটা গোপন সার্কুলার তারা জারি করেছে জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে যে আইপিটি এর কোনো নাটক বা অখিল ভারত লেখক প্রগতি সংঘের কোনো নাটক বা সঙ্গীতানুষ্ঠান যদি মঞ্চস্থ হয়, তাহলে 1876 সালের নাট্য নিয়ন্ত্রণ বিলের 3 নম্বর ধারা অনুযায়ী সেটাকে বন্ধ করে দেওয়া যাবে। এবং এই নিষিদ্ধের তালিকায় যে নিষিদ্ধ নাটক, সেই নিষিদ্ধ নাটকের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় আছে, গোড়া আছে, বিসর্জন আছে, এমনকি শরৎচন্দ্রের মহেশ পর্যন্ত আছে। এবং এই বন্ধ করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা চিন্তিত হলো যে কমিউনিস্ট প্রোপাগান্ডা এর পেছনে থাকতে পারে, অর্থাৎ নাটকগুলোর পেছনে কমিউনিস্ট মতাদর্শগত প্রচারের একটা জায়গা রয়েছে, সেই জন্য তারা এটাকে বন্ধ করে দিল। আচ্ছা,
দর্শন চৌধুরী। নাট্য ব্যক্তিত্ব দর্শন চৌধুরী বললেন যে 1948 থেকে 1952, 48, 49, 50, 51, 52, এই 5 বছর হচ্ছে নাটকের সাংঘাতিক সংকটকাল। তিনি এই টাইমটাকে বলছেন 48 থেকে 51, 52 পর্যন্ত যে সীমারেখা টেনেছেন সেটাকে তিনি জানাচ্ছেন এটা হচ্ছে একেবারে সংকটকাল। ফলে হচ্ছে কি গণনাট্য এই সিচুয়েশনটা থেকে, এটা একটা মানে আক্ষরিক অর্থে লকডাউন সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গণনাট্য সঙ্গে সঙ্গে কী করছে, নাট্যকাররা বিচ্ছেদ ঘোষণা করছে। কারণ উইদিন গণনাট্য সংঘ যদি তারা থাকে তাহলে কিছুই করতে পারবে না। ফলে তারা গণনাট্য সংঘ থেকে বেরিয়ে আসে এবং বিচ্ছিন্ন হয়ে এসে তারা নিজের মতন করে নিজেদের গ্রুপ দল তৈরি করছে। কেমন তাহলে দেখতে পাচ্ছি যে গণনাট্য সংঘ থেকে কী করে বাংলা থিয়েটারের জগতে বা বাংলা নাটকের জগতে গ্রুপ থিয়েটার তৈরি হচ্ছে। যেমন 1951-তে অশ্বনী চক্র তৈরি হচ্ছে, 1952-তে শিল্পী মন, এগুলো সব গ্রুপ। আচ্ছা, 1957-তে শ্যামল ঘোষের গন্ধর্ব। আচ্ছা, 1958-তে শেখর চট্টোপাধ্যায়ের থিয়েটার ইউনিট। আচ্ছা, 1957-তে শৌভনিক, বীরু মুখোপাধ্যায় শৌভনিক। 1958-তে চতুরঙ্গ, 1958-তে চতুর্মুখ। 1951 এবং 1959 হচ্ছে বিজন ভট্টাচার্যের ক্যালকাটা থিয়েটার। 1960 হচ্ছে নান্দিকার। আচ্ছা, আর 1960 হচ্ছে জ্ঞানেশ মুখোপাধ্যায়ের মাস থিয়েটার্স। 1961-তে হচ্ছে রূপান্তরী। তাহলে এর মধ্যে মানে মোটামুটি আমরা শেখর চট্টোপাধ্যায়ের নাম জানি, বিজন ভট্টাচার্য, জ্ঞানেশ মুখোপাধ্যায়, তারপরে শ্যামল ঘোষ, বীরু মুখোপাধ্যায়, এই সমস্ত বড় বড় শিল্পীরা দেখতে পাচ্ছি তারা বেরিয়ে এসে নিজের দল তৈরি করছে এবং সবটাই হচ্ছে 50-এর দশক। ধরো 51 থেকে শুরু করে 61 পর্যন্ত এইরকম একটা টাইমে তারা এইগুলো করছে। তাহলে দুটো জায়গা সাইমালটেনিয়াসলি দুটো নাট্য প্রবাহ কিন্তু তৈরি হলো নাটকের জগতে। কেমন একটা হচ্ছে খুব দুর্বল হলেও গণনাট্য সংঘের একটা নিজস্ব ধারা রয়েছে, আর 2 নম্বর ধারা হচ্ছে যে গণনাট্য সংঘের বাইরে যারা নিজেদের গ্রুপ তৈরি করেছে বা দল তৈরি করেছে তারাও কিন্তু একটা নাটকের ধারা তৈরি করছে। আচ্ছা, আচ্ছা, এইবারে এই যার ফলে হলো কি গণনাট্য সংঘের ধারা কার্যকারিতা হয়তো চলতে থাকছে, কিন্তু সেটা অনেক স্তিমিত হয়ে যাচ্ছে। কেন না, সঙ্গে সবচেয়ে খ্যাতমান খ্যাতমান ক্ষমতাবান পরিচালক যারা, শিল্পী যারা, তারা হয় পৃথক নাট্য দল তৈরি করছে, নিজের দল তৈরি করছে, আর নয়তো একটা ঠিকঠাক ব্যক্তিগত জীবনযাপন করবার জন্য তারা পেশাদারি রঙ্গমঞ্চ অথবা ফিল্মে যোগদান করছে। সুতরাং গণনাট্য সংঘ দুর্বল হয়ে যাওয়ার পেছনে তো অনেকগুলো কারণ আমরা পেয়ে গেলাম। এই আরেকটা কারণ হচ্ছে যে কিছু লেখক শিল্পী তারা গণনাট্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল, কারণ গণনাট্যের মধ্যে থাকলে তারা নাটক করতে পারবে না, আর ফলে তারা বেরিয়ে এসে নিজেদের নতুন দল করলো। আর আরেকটা গ্রুপ তারা কি করছে, মানে ব্যক্তিগত একটা সংহত জীবনযাপন করবার জন্য তারা সেখান থেকে বেরিয়ে এসে পেশাদারি রঙ্গমঞ্চে জয়েন করছে, যেখানে তারা পেশাদার রঙ্গমঞ্চ বা নাটক করার বিনিময়ে তারা অর্থ পাবে। পেশাদারি রঙ্গমঞ্চে জয়েন করছে অথবা সিনেমায় নামছে। এই দুটো জায়গাতেই কিন্তু, দুটো জায়গার সঙ্গেই কিন্তু বাণিজ্যিক একটা লেনদেনের ব্যাপার রয়েছে। অর্থাৎ তারা ফিল্মই করুক অথবা তারা পেশাদারি রঙ্গমঞ্চে অভিনয় করুক, সেখান থেকে তারা কি করতে পারছে, আর্ন করতে পারছে, অর্থাৎ রোজগার করতে পারছে। ইতিমধ্যে গণনাট্য সংঘের দেখা যাচ্ছে যে গণনাট্য সংঘের যে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা প্রায় নেই বললেই চলে, এবং দলত্যাগের ঘটনাও যথেষ্ট প্রকট। এবং আরেকটা দেখা যাচ্ছে যে কেউ কেউ আলাদা করে নাটকটা করছে, কিন্তু সেটা গণনাট্যের ব্যানারে, গণনাট্যের সঙ্গে সরাসরি নয়। কিন্তু ধরো হাওড়া গণনাট্য সংঘ, তারা ওই গণনাট্য সংঘের ব্যানারটাকে ইউজ করে স্বাধীনভাবে তারা নাটক করা শুরু করছে। আচ্ছা, গ্রুপ থিয়েটারটা তাহলে আমরা দেখলাম, কিন্তু গ্রুপ থিয়েটারেরও নানা দল আবার ভেঙে আবার পুনর্বিন্যস্ত হচ্ছে। এইরকম করতে করতে কতগুলো নাট্য দল দেখা যাচ্ছে এই সময়ে
উদ্ভূত হচ্ছে, মানে 50s এই ভাঙা করা এইগুলো চলছে। আর 60s প্রথম থেকে দেখতে পাচ্ছি যে ওই একবার তৈরি হয়ে আবার ভেঙে আবার তৈরি হয়ে এরকম একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মধ্যে দিয়ে যেতে যেতে 60s আমরা দেখতে পাচ্ছি কিছু নতুন নাট্যদল, নাট্য উদ্ভব, মানে আগে ছিল তারা আবার নতুন করে তারা রিভাইভ করছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে রূপকার 1954-তে, আচ্ছা আরেকটা হচ্ছে 1966-তে থিয়েটার ওয়ার্কশপ, নামটা নিশ্চয়ই জানো, 1963-তে চলাচল, 1964-তে রিতায়ন, 1966-তে নক্ষত্র, 1977-এ 70-এ চলে এলাম, 70-এর দশকে, 1977-এ হচ্ছে নান্দিমুখ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, 1980-তে চেনামুখ পঞ্চম বৈদিক, এরকম বহু নতুন নতুন নাট্যদল যারা কলকাতার নাটকের জগৎ আর কি ইয়ে করছে, ডমিনেট করছে তারা। আচ্ছা, নাটক, নতুন নতুন নাটক লেখা হচ্ছে এবং এই নতুন নতুন নাটক বাংলা গণনাট্য এবং গ্রুপ থিয়েটারের প্রয়োজনেই লেখা হচ্ছে, হয় গণনাট্য সংঘর জন্য লেখা হচ্ছে, নয় গ্রুপ থিয়েটারের জন্য লেখা হচ্ছে। কিন্তু নতুন বাংলা নাটকের যারা সবথেকে উল্লেখযোগ্য নাট্যকার, তারা কোনো না কোনো দলের দ্বারা গৃহীত বা বর্ধিত হচ্ছেন বা গ্রুপ থিয়েটারের সঙ্গে ঘনিষ্ঠ থেকেছেন। আচ্ছা, এইবারে এই যে গণনাট্য সংঘ এবং গ্রুপ থিয়েটার, এই দুটো দিকেই যে নাটক রচিত, নাটক তৈরি হচ্ছে, এই 50-60-এর দশকে যে সমস্ত নতুন নাট্যকাররা আসছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুটো দিক। একটা হচ্ছে তাদের নাটক এই বিভিন্ন গ্রুপে ইয়ে হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে, তারা নাটক লিখছেন, তারা নির্দিষ্ট, তাদের নিজেদের কোনো দল নেই, তারা নির্দিষ্ট কোনো দলের জন্য নাটক লিখছেন না, তারা নাটক লিখছেন একাধিক গ্রুপ থিয়েটার বা গণনাট্য সংঘ তাদের সেই নাটক নিচ্ছে এবং সেগুলো মঞ্চস্থ হচ্ছে। আরেকটা গ্রুপ অফ নাট্যকার রয়েছেন যাদের নিজেদের দল আছে, তারা নাটক লিখছেন, তাদের দলই সেটা মঞ্চস্থ করছে এবং সেই নাট্যকারই তিনি পরিচালক করছেন, প্রযোজনা করছেন, অভিনয় করছেন। তাহলে দুটো ধরন। একটা ধরনে আমরা দেখতে পাচ্ছি তুলসী লাহিড়ী, দিগিন বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে মোহিত চট্টোপাধ্যায়, এরা, হ্যাঁ, তুলসী লাহিড়ী, দিগিন বন্দ্যোপাধ্যায়, মোহিত চট্টোপাধ্যায়ের মতন, চিত্তরঞ্জন ঘোষের মতন নাট্যকাররা তারা কি করছেন, এরা নাটক লিখছেন, কিন্তু সেই নাটকগুলো তার যেহেতু নিজস্ব কোনো গ্রুপ নেই, ফলে বিশেষ কোনো দল তাদের নাটক, বিশেষ কোনো দলের জন্য তারা নাটক লিখছেন না, ইন জেনারেল তারা নাটক লিখছেন, কেমন, এবং বিভিন্ন গ্রুপ তাদের সেই নাটক নিচ্ছে এবং সেগুলোকে মঞ্চস্থ করছে। আবার অন্যদিকে এবং একাধিক দল তাদের সেই নাটক অভিনয় করছে। সেই সঙ্গে আবার দেখতে পাচ্ছি মনোজ মিত্র, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, বাদল সরকার, এদের মতন নাট্যকাররা একই সঙ্গে দলের কর্মকর্তা, তার নিজস্ব দল আছে, তিনি নাটক লিখছেন, নাট্য রচয়িতা, নাট্য প্রযোজক, নাট্য পরিচালক, নাট্য অভিনেতা, কেমন, এদের আবার আরেকটা দল, মনোজ মিত্র, অশোক মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, বাদল সরকারের মতন লোকজন, তারা কেবলমাত্র নিজের গ্রুপের জন্যই এই নাটকটা লিখছে। তাহলে এই 50-এর দশকের শেষে এবং 60-এর দশকে আমরা দেখতে পাচ্ছি যে দু ধরনের নাটক এখানে তৈরি হয়ে যাচ্ছে, দু ধরনের চেহারা, নাটকের দু ধরনের চেহারা হচ্ছে, যে একদল তারা নাটক লিখছে বিশেষ কোনো দলের জন্য, দল তাদের নেইও এবং দলের জন্য তারা নাটক লিখছে না, তুলসী লাহিড়ী, মোহিত চট্টোপাধ্যায়, দিগিন বন্দ্যোপাধ্যায়ের মতো নাট্যকারেরা, তাদের নাটকগুলো বিভিন্ন দল তাদের নাটকগুলো নিয়ে তারা মঞ্চস্থ করছে। আর আরেকটা দল হচ্ছে মনোজ মিত্র, অশোক মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, বাদল সরকারের মতো নাট্যকাররা, তাদের নিজস্ব দল আছে, সেই দলের জন্যই তারা নাটক লিখছে, প্রযোজনা করছে, মঞ্চস্থ করছে, সবটুকুই কিন্তু নিজের দলকে কেন্দ্র করে। আচ্ছা, এইবারে আমরা যেটা নিয়ে বলবো, যে নাটকগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো কি ধরনের নাটক, সেগুলো কি মৌলিক নাটক, নাকি সেগুলো অনুবাদ, নাকি সেগুলো রূপান্তর, সেগুলো কি ধরনের নাটক, সেইগুলো কিন্তু অধিকাংশই আমরা বলবো মৌলিক নাটক নয়, সেগুলো একেবারে অনুবাদমূলক নাটকও নয়, বরং আমরা যেটা বলবো নাটকের ক্ষেত্রে যে এই নাটকগুলো মূলত দেশীকরণ বা অ্যাডাপ্টেশনমূলক নাটক।
দেশীকরণ বা অ্যাডাপ্টেশনমূলক নাটক। অর্থাৎ কি না, বিদেশি নাটককে আমি বাংলা ভাষায় অনুবাদ করব, একেবারে অনুবাদ নয়, অ্যাডাপ্ট করে নিচ্ছি, নিজের মতন করে আমি অ্যাডাপ্ট করে নিচ্ছি, দেশীকরণ করে নিচ্ছি। বিদেশি নাটক, বিদেশি নাটকের বিষয়বস্তু, বিদেশি নাটকের আঙ্গিক, সেটাকে আমি দেশীয়করণ করে নিচ্ছি। অনুবাদটা অন্য জিনিস, অনুবাদ একবারে আক্ষরিক অনুবাদ হচ্ছে, আর দেশীয়করণ করে নেওয়া মানে আমরা নিজের মতন করে সেটাকে করে নিচ্ছি। তাহলে এই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলা নাটকের ইতিহাসটাকে যদি আমরা দেখি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিদেশি নাটককে দেশীয়করণ করে নেওয়া হচ্ছে। আচ্ছা, কিন্তু কেন এই দেশীয়করণ, মৌলিক নাটক না লিখে এই বিদেশি নাটককে দেশীয়করণ করে নেওয়ার কারণটা কি? তার পেছনে আমরা দুটো কারণ দেখব। প্রথমত হচ্ছে নাট্য যে প্রযোজনা হচ্ছে তার সাম্প্রতিক যে পর্যায়, সেখানে দেখা যাচ্ছে বিদেশি নাটকে বঙ্গীয় দর্শকেরা তৃপ্তি পাচ্ছেন। তারা, বাঙালি দর্শকরা বিদেশি নাটকের বঙ্গীয় রূপান্তরে তারা তৃপ্ত হচ্ছে, তাদের নাটকের যে নাট্য পিপাসা সেটা একদম স্যাটিসফাইড হচ্ছে, এবং তার পাশাপাশি নাট্যদলগুলো তারা ব্যস্ত থাকছে এই দেশীকরণ করার ফলে, এবং রেগুলার নাটক হবার ফলে নাট্যদলগুলো কিন্তু ব্যস্ত থাকছে যথেষ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে রূপান্তর। রূপান্তর হচ্ছে বাংলা থিয়েটারের অনুবাদ বা রূপান্তর লেবেডেফের সময় থেকে, সেই যে লেবেডেফের দ্বারা সেই কাল্পনিক সংবদল ওই যে নাটকটি থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রূপান্তরের ইতিহাস শুরু হচ্ছে। এবং লেবেডেফের পরে আমরা দেখতে পাচ্ছি যতীন্দ্রনাথ, গিরিশচন্দ্র, অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়, এই যে নাট্যকার, কাদের নাম বলছি? গেরাসিম লেবেডেফের পরে আমরা জ্যোতিরিন্দ্রনাথ, গিরিশচন্দ্র, অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের মতো নাট্যকাররাও কিন্তু কিছু না কিছু রূপান্তর ঘটিয়েছে, রূপান্তরমূলক নাটক রচনা করেছেন। কিসের থেকে রূপান্তর? হয় সংস্কৃত নাটক থেকে রূপান্তর, নয় ইংরেজি বিদেশি নাটক থেকে রূপান্তর। সুতরাং রূপান্তরের উৎসভূমি হচ্ছে দুটো, একটা হচ্ছে সংস্কৃত নাটক, আরেকটা হচ্ছে ইংরেজি বিদেশি নাটক থেকে, বা বিদেশি কাব্য থেকে হোক, বিদেশি উপন্যাস থেকে হোক, কিছু না কিছু তারা যে নাটক থেকেই নাটক করছেন, রূপান্তর করছেন না, উপন্যাস থেকেও তারা নিচ্ছে, কাব্য থেকে তারা নিচ্ছে। সুতরাং সেখান থেকে তারা নাটক করছে, এবং এই রূপান্তরের মধ্যে দিয়ে, রূপান্তরিত নাটকগুলোর মধ্যে দিয়ে যে নতুন গ্রুপ থিয়েটারগুলো তৈরি হলো, সেই নতুন গ্রুপ থিয়েটারগুলো কিন্তু খ্যাতি এবং জনপ্রিয়তা লাভ করছে। এই ট্রেন্ডটা যদি না থাকতো, এই অ্যাডাপ্টেশন নাটকের ট্রেন্ডটা যদি না থাকতো, তাহলে মনে হয় গ্রুপ থিয়েটারগুলো এতটা খ্যাতি বা জনপ্রিয়তা অর্জন করতে পারতো না। আচ্ছা, এইবারে গণনাট্য বিদেশি নাটকের অনুবাদ বা রূপান্তরে হচ্ছে কি, যে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের পরবর্তী সময় বাংলা নাট্য আন্দোলনের একটা আদর্শগত সংঘাত তৈরি হচ্ছে, যে এই মুহূর্তে এইরকম রূপান্তরিত নাটকের একটা প্রবণতা বা একটা প্রবল প্রবাহ এলো। খুব স্বাভাবিকভাবেই যে আন্দোলন, নাট্য আন্দোলন, সেই আন্দোলনের ভেতরে একটা আদর্শগত সংঘাত তৈরি হচ্ছে, প্রকট হচ্ছে। এবং 1950-এর গোড়ায় আমরা দেখতে পাবো, 50 সালের গোড়ায় দেখতে পাবো যে গণনাট্য থেকে একটা দল সরে আসছে, দল সরে এসে তারা নবনাট্য কথাটি চালু করছে, নবনাট্য আন্দোলন বা নবনাট্য কথাটা তারা ব্যবহার করছে। আচ্ছা, নবনাট্য বলতে তখন কি বোঝাবো? নবনাট্য বলতে তখন কেবল এই গণনাট্য বলতে যেটা বোঝাতো নবনাট্য, সেটাকে করলো, বিরোধিতা করলো, কেমন কন্ট্রাডিক্ট করলো। কি না, নবনাট্য বলছে যে কেবলমাত্র পার্টি নিয়ন্ত্রিত, ভালো করে বোঝো, কেবলমাত্র কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত গণনাট্য সংঘের আন্দোলন এবং সম্পূর্ণ রাজনৈতিক লক্ষ্য কেন্দ্রিক যে নাটক, তার থেকে আলাদা হয়ে যাওয়া। গণনাট্য সংঘের যে নাটক, সেই নাটকটা পরিপূর্ণভাবে ছিল উদ্দেশ্যমূলক,
কেমন, অর্থাৎ গণনাট্য সংঘের যে আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, সেই কমিউনিস্ট আন্দোলনের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য প্রচারের লক্ষ্যেই গণনাট্য সংঘের নাটকগুলো তৈরি হতো বা সেগুলো মঞ্চস্থ হতো। কিন্তু নবনাট্য বললো আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা থেকে সরে এলো। তারা বলছে যে না, কেবলমাত্র কমিউনিস্ট পার্টির লক্ষ্য কেন্দ্রিক নাটক নয় বা সেই প্রচারের উদ্দেশ্যে নাটক নয়, তার বাইরে বিভিন্ন ধরনের দেশি বিদেশি নাটক ও অভিনয়গত পরীক্ষা নিরীক্ষা করাই হচ্ছে নবনাট্যের যে আন্দোলন, তার মূল উদ্দেশ্য। অর্থাৎ গণনাট্য থেকে নবনাট্য সরে এলো। তারা বলল যে শুধু এই গণনাট্যের উদ্দেশ্য নয়, তারা বিদেশি ভালো ভালো নাটক মঞ্চস্থ করতে চায়, রূপান্তর করতে চায় এবং অভিনয়ের নানান ধরনের এক্সপেরিমেন্ট তারা করতে চায়। অর্থাৎ নাটক নিয়ে তারা অনেক বেশি ভাবিত হয়ে পড়লো। নাটক, দ্য কনস্ট্রাক্ট অফ দ্য ড্রামা, নাটকের আঙ্গিক নিয়ে, নাটকের মঞ্চায়ন নিয়ে তারা, বিষয়বস্তু এবং মঞ্চায়ন নিয়ে তারা অনেক বেশি কনসার্ন হয়ে পড়লো। হ্যাঁ, সেখানে পার্টি বা পার্টির উদ্দেশ্য সেগুলো সেকেন্ডারি হয়ে গেল। আচ্ছা, এইটা তৈরি হলো এবং শম্ভু মিত্র প্রথম নবনাট্য সব কথাটিকে চালু করেছিলেন। নবনাট্য আন্দোলন যেটার কথা বলছি, তিনি প্রথম এটা চালু করেছিলেন এবং ভেবেছিলেন যে গণনাট্যের যে বাধ্য সংগঠন এবং সুনির্দিষ্ট লক্ষ্যের বাইরে এসে পৃথিবীব্যাপী যে একটা বিরাট ব্যাপক নাট্য সাহিত্যের উত্তরাধিকার রয়েছে, সেখান থেকে ভালো ভালো নাটক তিনি বেছে নিয়ে নাট্য প্রযোজনা করবেন। কেমন, এইরকমই একটা তার ধারণা ছিল এবং সেই ধারণাটাই ছিল নবনাট্যের উদ্দেশ্য। আচ্ছা, সুতরাং নবনাট্য মানে নিছক গণনাট্য নয়, এটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে নবনাট্য যে নাটকগুলো করছে, সেই নাটকগুলো কিন্তু কেবলমাত্রই যে নাটক তা নয়, সেই নাটকগুলোর মধ্যেও কিন্তু সেই আন্দোলন আসছে, সেই সামাজিক প্রেক্ষাপট আসছে, সেই সামাজিক সংস্কার আসছে এবং যূথবদ্ধ জীবনের যে লড়াই, যূথবদ্ধ জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের কথাও কিন্তু ঘুরে ঘুরে আসছে। সুতরাং গণনাট্যর উদ্দেশ্য থেকে সরে এসে নবনাট্য আন্দোলন তৈরি হলেও কিন্তু নাটক যখন নির্বাচন করে সেগুলো মঞ্চস্থ হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কমিউনিটি বা গোষ্ঠীর যে চিন্তা ভাবনা, গোষ্ঠীগত যে সমস্যা, গোষ্ঠীগত যে আন্দোলন, সেইগুলোই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে নাটকের মধ্যে। কারণ আমরা যদি দেখি, শম্ভু মিত্রের ছিল বহুরূপী নাট্যদল এবং মানুষের কল্যাণের কথাও সেখানে বলা হচ্ছে। তারা কি করছে, ইবসেনের দশচক্র করছে। হ্যাঁ, আচ্ছা, এবং সেই দশচক্র হচ্ছে অ্যাডাপ্টেড নাটক, অর্থাৎ রূপান্তরিত নাটক হচ্ছে দশচক্র। আচ্ছা, রূপান্তর করেছেন প্রণতি দেব। ইবসেনের পুতুল খেলা আর ডলস হাউস শম্ভু মিত্র করছেন। হ্যাঁ, ইবসেনের প্রথমত হচ্ছে ইবসেনের দশচক্র। আচ্ছা, তারপরে হচ্ছে ইবসেনের পুতুল খেলা। এই যে নাটকগুলো বহুরূপী করছে, দশচক্র, পুতুল খেলা, তারপরে এই তো দুনিয়া, এই নাটকগুলো সবই অ্যাডাপ্টেড নাটক, অর্থাৎ রূপান্তরিত নাটক। এগুলো বহুরূপী বা শম্ভু মিত্র মঞ্চস্থ করছেন আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে সমষ্টিগত মানুষের বিষয়েই কিন্তু নাটকের বিষয়বস্তু হয়ে উঠে আসছে। সমষ্টিগত মানুষের ভাবনা, তাদের চিন্তা, তাদের সমস্যা, তাদের যূথবদ্ধ আন্দোলনের কথাই কিন্তু এই নাটকগুলোতে উঠে আসছে। আচ্ছা, অনুবাদের মধ্যে দিয়ে বিশ্ব সাহিত্যের নাটক থেকে নির্বাচন করে নিচ্ছে এলটিজি, লিটল থিয়েটার গ্রুপ, উৎপল দত্তের। তারাও কিন্তু এই বিশ্ব সাহিত্য থেকে নাটকগুলোকে নিচ্ছেন এবং ক্লাসিক নাট্য সমষ্টিগুলোকে উৎপল দত্ত তিনি গ্রুপ থিয়েটার যে বাংলা, তার মাধ্যমে পরিবেশন করতে লাগছেন। আচ্ছা, তিনি কি করছেন, তিনি ম্যাকবেথ, জুলিয়াস সিজার, এই নাটকগুলো অনুবাদ করছেন। বহুরূপী করছেন রাজা অয়দিপাউস করছেন। সৌভনিক করছেন ম্যাক্সিম গোর্কির মাদার। সৌভনিক যে নাট্যদল, তারা করছেন মাদার। আচ্ছা, ঘোস্ট, ইবসেনে ঘোস্ট করছে। আচ্ছা, তারপরে বেকেট করছে ওয়েটিং ফর গেদো।
বেকেটের, স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গেদো অনুবাদ করছেন গণনাট্য সংঘের একটি শাখা। এটাও আর একটা মারাত্মক যে এখানে আমি তাহলে সৌম্যমিত্রের কথা পাচ্ছি, এইখানে আমি উৎপল দত্তের কথা পাচ্ছি, এইখানে আমরা সৌভনিকের কথা, সৌভনিক নাট্যগোষ্ঠীর কথা পাচ্ছি, যে এরা প্রত্যেকেই কিন্তু রূপান্তরিত নাটক, কেমন অ্যাডাপ্টেড নাটকের মাধ্যমে তাদের গ্রুপে যে নাটকগুলো সেগুলো তারা মঞ্চস্থ করছে। এমনকি গণনাট্য সংঘেরও একটি শাখা, তারা কি করছে, স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো এই নাটকটা অভিনয় করছে, এবং এটি পৃথিবী নাট্য সাহিত্যের একটি বড় কীর্তি, ওয়েটিং ফর গোডো। এবং এই নাটকটি নিয়ে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে এখানে, কারণ সকলেই আমরা জানি যে বেকেটের নাটক ইউরোপীয় নাট্য সাহিত্যে যেটাকে অ্যাবসার্ড, এবং মোহিত চট্টোপাধ্যায় যাকে বলেছে কিমিতিবাদী নাটক, অ্যাবসার্ড নাটকের ধারা আরম্ভ হচ্ছে বেকেটের এই নাটকটা দিয়ে, ওয়েটিং ফর গোডো। সুতরাং এটা একটা অন্য ধরনের, এই অ্যাবসার্ড নাটকগুলোতে সাধারণত সমষ্টির বিরুদ্ধে গোষ্ঠীকে দাঁড় করানো হয়। অ্যাবসার্ড নাটকে আমরা দেখে আসছি সমষ্টি যুথবদ্ধ, এই কথাগুলো আমরা বারবার শুনে আসছি। অ্যাবসার্ড নাটকে আমরা দেখতে পাবো যে সমষ্টির বিরুদ্ধে গণ বা সমষ্টির বিরুদ্ধে ব্যক্তিকে দাঁড় করানো হচ্ছে, এবং গোষ্ঠী বা এই গ্রুপ, মানে গোষ্ঠীর চাপে সমষ্টির যে সমষ্টির চাপে বা গোষ্ঠীর চাপে ব্যক্তির যে সংকট, একটা সমষ্টি একটা ব্যক্তি, এই সমষ্টির চাপে ব্যক্তির যে সংকট, ব্যক্তির যে ক্ষয়, ব্যক্তির যে ধ্বংস, ব্যক্তির যে ব্যক্তিত্ব বিনষ্ট হয়ে যাচ্ছে, এবং এক ধরনের যান্ত্রিক সমষ্টি ধর্ম, মানে সেটা হয়ে যাচ্ছে, যান্ত্রিকতা চলে আসছে তার মধ্যে, কেমন যান্ত্রিক সমষ্টি ধর্ম অর্জন করছে, ব্যক্তিত্ব বিনষ্ট হয়ে গিয়ে এক ধরনের যান্ত্রিক ধর্ম তারা মেকানিক্যাল হয়ে যাচ্ছে, আমরা যেটাকে বলি মেকানিক্যাল হয়ে যাচ্ছে। একটা সমষ্টির চাপে, একটা সমষ্টির অত্যাধিক প্রেশারে একটা ব্যক্তির কি হচ্ছে, তার ব্যক্তি ধর্ম ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, সে বিনষ্ট হয়ে যাচ্ছে, সে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তার সংকট তৈরি হচ্ছে, এবং সেখান থেকে এক ধরনের মেকানিক্যাল লাইফ তৈরি হয়ে যাচ্ছে, এক ধরনের যান্ত্রিকতা তার জীবনে চলে আসছে, কেমন। আচ্ছা, এইটার ফলে হচ্ছে কি, যে ব্যক্তি সংকটের উপরে অতিরিক্ত ঝোঁক দিচ্ছে এই অ্যাবসার্ড নাটক, ব্যক্তি সংকটের উপর ঝোঁক দিচ্ছে সমষ্টির থেকে, যার ফলে হচ্ছে ব্যক্তির এক ধরনের নৈরাশ্যবাদ, ব্যক্তির এক ধরনের হতাশা, ব্যক্তির এক ধরনের এই সমষ্টির চাপে যখন ব্যক্তি ভীষণভাবে প্রেশারাইজড হয়ে যাচ্ছে, তখনই তার মধ্যে কি হচ্ছে, এক ধরনের চাপ তৈরি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে, এক ধরনের হতাশা তৈরি হচ্ছে, ডিপ্রেশন তৈরি হচ্ছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আ কাইন্ড অফ নেগেটিভনেস, এক ধরনের নেতিবাচকতা, এক ধরনের আশ্বাসহীনতা, নৈরাশ্যবাদ, এগুলো চলে আসছে নাটকের মধ্যে। আচ্ছা, এইবারে মার্ক্সবাদে বিশ্বাসী যে বামপন্থী, তারা এই নাটকের সমালোচনা করতে শুরু করলো, এবং নাটককে তারা মনে করতো সমাজ পরিবর্তনের অন্যতম অস্ত্র। নাটক হচ্ছে সমাজ বিবর্তন বা সমাজ পরিবর্তন বা সমাজতন্ত্রের সবথেকে বড় অস্ত্র হচ্ছে নাটক। তারা ন্যাচারালি এটার সমালোচনা করতে শুরু করলো যে এত হতাশা, এত নৈরাশ্য নাটকের মধ্যে রয়েছে, এটা কখনোই জনজীবনের পক্ষে যেতে পারে না, বা এটা সমাজ পরিবর্তন বা সমাজ বদলের পক্ষে কখনো যেতে পারে না। আচ্ছা, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি নান্দিকারের 1961 সালের নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র। নান্দিকার তখন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় 1961-তে নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র মঞ্চস্থ হচ্ছে, এবং এই ধরনেরই নাটক এই মঞ্চস্থ করছেন কে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তাহলে গণনাট্য
যখন ওয়েটিং ফর গোদো করছেন, দ্যাট ইজ দ্য অ্যাবসার্ড নাটকের একটা মানে উদাহরণ, তখন একটা হই হই পড়ে গেল যে গণনাট্য কখনো এইরকম ধরনের কোনো নাটক তৈরি করতে পারে না যেটা কমিউনিস্ট আন্দোলন বিরোধী বা কমিউনিস্টদের যে বিশ্বাস বা আদর্শের বিরোধী, কিন্তু সেই নাটক তারা মঞ্চস্থ করলো। এবং অন্যদিকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সম্ভবত তিনি যে সময় নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র করছেন, মঞ্চস্থ করছেন বা পরিচালনা করছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত দুজনেই তখন কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন। এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পশ্চিমবঙ্গ গণনাট্য সংঘের প্রাক্তন সহসভাপতি হয়ে রয়েছে। এবং এই সময় কিন্তু তারা নাট্যকারের পিরান্দেল্লোর নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র, দ্যাটস কোয়াইট অ্যাবসার্ড নাটক, সেই নাটকটা কিন্তু তারা মঞ্চস্থ করছেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, এবং তারা যেখানে জানেন যে পিরান্দেল্লো যে নাট্যকার কেমন, সেই পিরান্দেল্লোর সঙ্গে মুসোলিনির, ইটালির যে মুসোলিনির ঘনিষ্ঠতার কথা এবং অবক্ষয়বাদী দর্শনের কথা এদের অজানা থাকা কথা না, অথচ সবটুকু জেনেও এটা কমিউনিস্ট ভাবাদর্শ বা কমিউনিস্ট আন্দোলনের আদর্শের পরিপন্থী এবং বিরুদ্ধে জেনেও তারা কিন্তু এই নাটকটাকে মঞ্চস্থ করলেন। মূলত কেন করলেন না, এই নাটকের যা কনস্ট্রাক্ট, এই নাটকের যে প্রকরণগত একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের দ্বারা তারা এতটাই হলেন, কী বলে, প্রভাবিত হলেন যে তারা কিন্তু উদ্দেশ্যের কথাটা মাথায় রাখলেন না। তারা ওই মানে প্রকরণগত চমক দেখে তাতে তারা আকৃষ্ট হলেন এবং আকৃষ্ট করে তারা নাটকটাকে মঞ্চস্থ করলেন। এবং এই কারণেই 1961 নাগাদ এরকম এটা হয়েছে। 1961-তে নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র পিরান্দেল্লোর, এবং এইটা দেখার পর 1966 সালে শেষের দিকে আবার অজিতেশ বন্দ্যোপাধ্যায় নামালেন হচ্ছে পিরান্দেল্লোর আরেকটা নাটক, দ্যাট ইজ এনরিকো কার্তো অবলম্বনে শের আফগান। এইটাকে করলেন 1966-তে করলেন আর্নল্ড এবং এর মাঝখানে তিনি করলেন চেকভের দ্য চেরি অর্চার্ড, আন্তন চেকভের দ্য চেরি অর্চার্ড, মঞ্জুরি আমের মঞ্জুরি, কেমন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ নান্দিকার তখন নান্দিকার তাহলে 61 থেকে 66-র মধ্যে 3খানা এরকম নাটক করলো। একটা হচ্ছে নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র, আচ্ছা, আরেকটা করলো মঞ্জুরি আমের মঞ্জুরি, আরেকটা করলো শের আফগান। তার মধ্যে দুটো হচ্ছে পিরান্দেল্লোর আর আরেকটা হচ্ছে আন্তন চেকভের লেখা, কেমন। অথচ এরা দুজনেই কিন্তু কমিউনিস্ট মনোভাবাপন্ন বা কমিউনিস্ট ভাবাদর্শের অনুগামী ছিল, কিন্তু রাজনৈতিক ভাবাদর্শ এবং নাটক এই দুটোকে তারা আলাদা করে দিলেন। হ্যাঁ, তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাডাপ্টেড নাটক বা অনুবাদমূলক বা রূপান্তরিত নাটক, আমি যাই বলি না কেন, এই রূপান্তরের মধ্যে দিয়েই কিন্তু অভিনয় হতে থাকছে এবং কোনো দলই নিছক মৌলিক নাটক রচনা করে রেপার্টারি বা দল তারা গড়ে তুলতে সমর্থ হচ্ছে না। যেমন বহুরূপী রূপান্তরগুলো যদি আমরা দেখি, বহুরূপী তৃপ্তি মিত্র এবং সৌম্যমিত্রের যে নাট্যদল, তার উল্লেখ যদি করি, তারা আন্তঃপ্রাদেশিক মানে প্রদেশে, যেমন মারাঠি, তারপরে তেলেগু, তামিল, এইরকম, যেমন তারা মারাঠি নাটককে রূপান্তর করেছে বিজয় তেন্ডুলকরের সান্তা কোট চালু আহে, কেমন, 1971-এ। আচ্ছা, তারপরে তারা ব্রেখটের গ্যালিলিও করছে 1980-তে। অর্থাৎ ট্রেন্ডটা কিন্তু অনুবাদ বা রূপান্তরিত নাটকের দিকে। তার পরবর্তীকালে তারা করেছে গ্যালিলিও, ব্রেখটের, আচ্ছা, আগুন পাখি, আনুইয়ের, মিস্টার কাকাতুয়া, মেরিচেজের, হ্যাঁ, বহুরূপী, এইরকম পরবর্তীকালে 70-এর দশকে প্রায় 80-র গোড়া পর্যন্ত তারা এইরকম ধরনের অনুবাদমূলক নাটক করছে। উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপ, যেটা তারাও গোর্কি লোয়ার ডেপথ থেকে নিচের মহল অভিনয় করছে।
হ্যাঁ, তারপরে তারা দ্য রাশিয়ান কোয়েশ্চেন্স করেছে 1953। তারপরে লিটল থিয়েটার গ্রুপ থেকে তারা হয়ে গেল পিএলটি, পিপলস থিয়েটার, পিপলস লিটল থিয়েটার। প্রথমে নাম ছিল লিটল থিয়েটার গ্রুপ, পরে উৎপল দত্ত সেটার নাম করলেন পিএলটি, পিপলস লিটল থিয়েটার। এই নাম যে নামেই থাকুক না কেন, আমরা দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি যে বিদেশি নাটককে অনুবাদের মধ্যে দিয়ে তারা নাটকটা চালিয়ে যাচ্ছে। গন্ধর্ব দলটা প্রথম গ্রুপ থিয়েটারের মধ্যে আমরা দেখেছি, যখন গ্রুপ তৈরি হচ্ছে গণনাট্য থেকে, তখন গন্ধর্ব তৈরি হয়ে গেছে। গন্ধর্ব তখন দ্য রাইজিং অফ দ্য মুন, সূর্যলগ্ন করছে। আচ্ছা, তারপরে মধুচক্র করছে, বার্নার্ড শয়, মিসেস ওয়ারেন্স প্রফেশন নামক ইয়ে থেকে, অজিত গাঙ্গুলি থানা থেকে আসছি করছে। এইরকম আমরা দেখতে পাচ্ছি অজিত গাঙ্গুলি। তারপরে সৌভনিক করছেন ম্যাক্সিম গোর্কির মা, 57 সালে মা করছে। ইবসেনে ঘোস্ট করছে, বীরু মুখোপাধ্যায়ের অনুবাদ, বীরু মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। মানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই সময়ে প্রথিতযশা যে সমস্ত নাট্যকার, ধরো উৎপল দত্ত, সৌম্য মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারপরে বীরু মুখোপাধ্যায়, এই মানে যথেষ্ট নামকরা যে নাট্যকারেরা, তারা প্রত্যেকেই কিন্তু 60-এর দশক পর্যন্ত সব করছে। আচ্ছা, তাহলে মূলত এই নাট্যকার গ্রুপ থিয়েটার তো প্রচুর হয়েছে, কিন্তু তার মধ্যে যারা সেই সময়ে বাংলা নাটক 50-60-এর দশকের বাংলা নাটককে মোটামুটি নিয়ন্ত্রণ করছে, তাদের যে নামগুলো বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে সৌম্য মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বীরু মুখোপাধ্যায়। এই নামগুলো, এরা প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবই রূপান্তরিত বা অনুদিত নাটক। সুতরাং এইটা থেকেই আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বাংলা নাটকে নিশ্চয়ই একটা শূন্যতা তৈরি হয়েছিল, তার মানে কোনো মৌলিক নাটক রচিত হলো না, পুরোটাই হচ্ছে তোমার অনুদিত বা এই নাটক। এবং বিজন ভট্টাচার্য, দিগিন বন্দ্যোপাধ্যায়, তুলসী লাহিড়ী, এই নামগুলো আমরা মাথায় রাখবো এই কারণে যে তারা মৌলিক নাটক রচনা করছে। তারা কিছু কিছু নাটক তখন দিয়েছিল, কিন্তু শূন্যতাটাকে ভরাট করতে পারেনি। এবং তারা যে ধরনের নাটক দিয়েছিল আর বিদেশি নাটকের যে অনুবাদ, এই দুটোকে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে দেখব যে নাটকের মানগত দিক থেকে কিন্তু বেশ পার্থক্য রয়েছে আর কি। হ্যাঁ, এবং এর ফলে হচ্ছে কি, তারা তো তেমনভাবে মৌলিক নাটকের যোগান দিতে পারেনি, ফলে প্রযোজক, পরিচালক অধিকাংশই নিজেরা নাটক লিখতে শুরু করেছেন। কেমন? আচ্ছা, দেশ বিদেশ থেকে, বিশেষত বিদেশে বিভিন্ন ভাষায় অজস্র নাটক অনুবাদ এবং রূপান্তরিত করে তারা নিজেদের রেপার্টারি বা গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন। কখনো কখনো পুরনো নাটককে তারা ফিরিয়ে নিয়ে আসছে। পুরনো যে পৌরাণিক বা ক্লাসিক নাটক, সেই পুরনো পৌরাণিক ক্লাসিক নাটককে তারা পুনরুজ্জীবিত করে অভিনয় করতে শুরু করছে। এইভাবেই আরেকটা জায়গা এলো। তাহলে এই যে মৌলিক নাটক লেখা হচ্ছে না, এই আর পাশাপাশি দিগিন বন্দ্যোপাধ্যায়, তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, তারা কিছু কিছু মৌলিক নাটকের যোগান দিলেও সেটা যথেষ্ট থাকছে না। এই জায়গাটাতে এই শূন্যতাটা তাকে ভরাট করার জন্য কি করছে না, এই শূন্যতাকে ভরাট করবার জন্য নাট্যকারেরা, তৎকালীন নাট্যকারেরা নিজেরা নাটক লিখছেন প্রথমত। দ্বিতীয়ত, দেশি বিদেশি বহু ভালো ভালো নাটক থেকে তারা অ্যাডাপ্টেশন, অনুবাদ বা রূপান্তর করছেন। আর 3 নম্বর হচ্ছে আরেকটা নতুন ধারা, সেটা হচ্ছে পুরনো নাটকগুলোকে আবার নতুন করে রিভাইভ করছে, পুনরুজ্জীবিত করছে। কেমন? পুরনো যে পৌরাণিক সামাজিক নাটকগুলো, সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করছে। ঠিক এইভাবে আমরা দেখতে পাচ্ছি উৎপল দত্ত শুরু করছেন। পিএলটি বা এলটিজি যাই বলি না কেন, উৎপল দত্ত তিনি মধুসূদনের দুটো প্রহসনকে মঞ্চস্থ করলেন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, এবং
নিদারুণভাবে তিনি ইয়ে করলেন, মধুসূদনের দুটো প্রহসন নিদারুণভাবে তিনি জনপ্রিয়তা অর্জন করলেন। তার সাথে করলেন দীনবন্ধু মিত্রের সধবার একাদশী। এই 3টি নাটক উৎপল দত্ত করলেন মঞ্চস্থ। আচ্ছা, বহুরূপী অভিনয় করতে শুরু করলো কি করে? বহুরূপী একদিকে যেমন বিদেশি নাটকের অনুবাদ মঞ্চস্থ করছেন, কি বলে দশচক্র, তারপরে পুতুল খেলা, এইগুলো যেমন একদিকে, রাজা অয়দিপাউস, এইগুলো একদিকে যেমন ইয়ে করছেন, মঞ্চস্থ করছেন, তার পাশাপাশি রবীন্দ্রনাথকে ধরলেন। রবীন্দ্রনাথের নাটকগুলো যেমন রক্তকরবী থেকে শুরু করে মুক্তধারা, রাজা, বিসর্জন, ডাকঘর, এমনকি স্বর্গীয় প্রহসন পর্যন্ত তারা নাটক করছে, মঞ্চস্থ করছে। অর্থাৎ বহুরূপী শম্ভুমিত্র তৃপ্তিমিত্র বিদেশি নাটকের পাশাপাশি রবীন্দ্রনাথকে ধরলেন। আচ্ছা, বিদেশি নাটকের পাশাপাশি উৎপল দত্ত ধরলেন প্রহসনগুলোকে। হ্যাঁ, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্রের প্রহসনগুলোকে তিনি ধরলেন। আচ্ছা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা দিক, আরেকটা প্রবণতা তৈরি হচ্ছে। এই নাটকে এই যে অভাবের কারণ, সেটা তো হচ্ছে আকস্মিকভাবে গণনাট্য থেকে ছোট 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 দল বেরিয়ে এলো, দলের সংখ্যা বৃদ্ধি পেল, স্থায়ী রেপার্টারি, স্থায়ী গ্রুপ তৈরি হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে মানে যে অনুযায়ী ইয়েটা, চাহিদাটা তৈরি হচ্ছে, সেই অনুযায়ী দেওয়া যাচ্ছে না, নাটক যোগান দেওয়া যাচ্ছে না। এবং মাস থিয়েটার্স, যেটা প্রথমে তৈরিও হচ্ছিল গণনাট্য সংঘ থেকে, মাস থিয়েটার্স 1950 থেকে 1958 মধ্যে, মানে পুরো 50-এর দশকটাই ধরে তারা কি করেছেন, চিরকুমার সভা করেছেন, ডিএল রায় চন্দ্রগুপ্ত করেছে পৌরাণিক নাটক, আবার ম্যাক্সিম গোর্কির মাদার করেছে, আবার উৎপল দত্তের ক্রুশবিদ্ধ কিউবাও করেছে। হ্যাঁ, কত রকম, মানে কত রকমের নাটক তারা করেছে এই 1950 থেকে 58 মধ্যে। মাস থিয়েটার্স পৌরাণিক নাটক করেছে, কি বলে পৌরাণিক বলছি, মাস থিয়েটার্স করেছে হচ্ছে রবীন্দ্রনাথের চিরকুমার সভা করেছে, রবীন্দ্রনাথের থেকে করেছে, ডিএল রায়ের থেকে চন্দ্রগুপ্ত করেছে ঐতিহাসিক নাটক, আবার গোর্কির মাদার করেছে রূপান্তরিত নাটক, উৎপল দত্তের ক্রুশবিদ্ধ কিউবাও করেছে রাজনৈতিক নাটক। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে নাটক নিয়ে এই সময় নাটক রচিত মঞ্চস্থ হচ্ছে, কিন্তু মৌলিক নাটকের দেখা কিন্তু আমরা তেমনভাবে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, তারপরে তাহলে ভালো মৌলিক নাটক এবং নাট্যকারের এই যে দুর্ভিক্ষ কি পরবর্তীকালে মিটেছিল? এক কথায় কি বলা যায়? এক কথায় বলা যায় কিন্তু সেটা মেটেনি। কারণ এই বিজন ভট্টাচার্য একজন নাট্য ব্যক্তিত্ব, যিনি গণনাট্য সংঘের প্রাণপুরুষ ছিলেন এবং যার নবান্ন রচিত, পরিচালিত, অভিনীত নবান্ন নাটকের হাত ধরেই বাংলা নাটকের পথ চলা, গণনাট্য সংঘের মধ্যে গণনাট্যের হাত ধরে। তো তিনি মূলত মৌলিক নাটক লেখার ক্ষেত্রে প্রাণপুরুষ বলতে তাকেই আমরা বুঝব। তার গোত্রান্তর, দেবী গর্জন, গর্ভবতী জননী, ছায়াপথ, চলো সাগরে, সবই ওই 61-62-তে তিনি লিখেছেন এই নাটকগুলো। কিন্তু এই সমস্ত নাটকগুলোর মধ্যে গণনাট্য সংঘের নাটকের নাট্য রচনার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা অত্যন্ত প্রকট। গণনাট্যের জন্য গণনাট্যের মঞ্চস্থ করবার জন্য যে নাটক, সেই নাটকের তো একটা নিজস্ব ধারা বা একটা ট্রেন্ড আছে। সেই যে প্রবণতাটা, হ্যাঁ, সেই প্রবণতাটা এই বিজন ভট্টাচার্যের রচিত নাটকের মধ্যে প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে, যার ফলে হচ্ছে কি যে সেই নাটকগুলো তেমনভাবে কিন্তু তৎকালীন গ্রুপ থিয়েটার বা তৎকালীন যে রেপার্টারিগুলো, সেগুলো তেমন সমাদর করছে না বা সমাদৃত হচ্ছে না। ফলে হচ্ছে কি, বিজন ভট্টাচার্য গণনাট্যের কোনো ধারার কাছে পরবর্তীকালে তেমনভাবে মূল্য পাচ্ছে না, এবং খানিকটা মনে হয় যেন একটা নিঃসঙ্গ সংগ্রাম তিনি চালিয়ে গেছেন। মৌলিক নাটক লিখেছেন, খুব বেশি লেখেননি, কিন্তু একটা নিঃসঙ্গ সংগ্রাম। তিনি তেমনভাবে কোথাও আদৃত হচ্ছেন না, বা তার নাটকগুলো তেমনভাবে সমাদৃত হচ্ছে না বিভিন্ন সময়। তারপরে আমরা দেখব দিগিন বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। এই দিগিন বন্দ্যোপাধ্যায় জীবন স্রোতে, নয়া শিবির, অমৃত সমান, কেউ দায়ী নয়,
কোথাও কোথাও অভিনীত হয়েছে বটে, কিন্তু বড় বড় গ্রুপ থিয়েটার যেগুলো, তারা কিন্তু কেউই দিগিন বন্দ্যোপাধ্যায়ের নাটক তেমনভাবে গ্রহণ করেননি। আর হাতে থাকছে তুলসী লাহিড়ী, বরং তুলসী লাহিড়ীর নাটক কিছু কিছু পরবর্তীকালে গ্রুপ থিয়েটার কর্তৃক, মৌলিক নাটক, এগুলো সবই মৌলিক নাটকের কথা বলছি, পরবর্তী গ্রুপ থিয়েটার কর্তৃক সেগুলো গৃহীত হয়েছে, আদৃত হয়েছে এবং মঞ্চস্থ হয়েছে। যেমন ধরো আমরা দেখব পথিক ও ছেঁড়া তার অভিনয় করেছে বহুরূপী, অর্থাৎ সৌম্যমিত্র করেছে তুলসী লাহিড়ীর পথিক ও ছেঁড়া তার মৌলিক নাটক। দুঃখীর ইমান মঞ্চস্থ এবং চলচ্চিত্রায়িত করেছে নাটকগুরু শিশির কুমার ভাদুরী। আচ্ছা, তারপরে সবিতাব্রত দত্তর পরিচালনায় তার বাংলার মাটি এবং ছেঁড়া তার আবার মঞ্চস্থ হয়েছে, এবং দুঃখীর ইমান ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দেখতে পাচ্ছি যে বহুরূপী, শিশির কুমার ভাদুরী, সবিতাব্রত দত্তের মতন তখনকার দিনের যারা স্টলওয়ার্ডস, তখনকার দিনের যারা নাট্য ব্যক্তিত্ব বা মঞ্চের ব্যক্তিত্ব, তারা কিন্তু বরং বিজন ভট্টাচার্য, দিগিন বন্দ্যোপাধ্যায়ের তুলনায় তুলসী লাহিড়ীর নাটককে গ্রহণ করেছে বেশি। কিছু হলেও তুলসী লাহিড়ীর নাটক মঞ্চস্থ হয়েছে, এবং 1968-তে নান্দিকার একটি একাঙ্ক, তুলসী লাহিড়ীর একটি একাঙ্ক আলোর বাইরে অভিনয় করছে, মঞ্চস্থ করছে আর কি, প্রাচীনদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে যার আরেকজনের কথা দেখব, তিনি হচ্ছেন মন্মথ রায়, তার ধর্মঘট নিয়ে বহুরূপী 1953-তে সেটা মঞ্চস্থ করছেন। তারপরে অমৃত অতীত গন্ধর্ব করছে 1960 সালের। দেশের মন্মথ রায় মূলত দেশে যত আন্দোলন, লকআউট, ধর্মঘট, সংগ্রাম, এই প্রত্যেকটাকে নিয়েই তিনি একটি করে নাটক উপহার দিয়েছেন বাংলা সাহিত্য এবং বাংলা নাট্য জগৎকে। কিন্তু নাটকের পরবর্তীকালে খ্যাতনামা দলগুলি কিন্তু এই নাট্যকার সম্পর্কে উদাসীন থেকেছেন। তাহলে সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি বিজন ভট্টাচার্য, দিগিন বন্দ্যোপাধ্যায়, তুলসী লাহিড়ী এবং মন্মথ রায়ের মতন এই ধরনের নাট্য ব্যক্তিত্ব, তারা প্রত্যেকেই প্রায় গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন। নাট্য ব্যক্তিত্ব, তারা মৌলিক নাটক রচনা, সিদ্ধহস্ত মৌলিক নাটক রচনা করেছেন। কিন্তু পরবর্তীকালে গ্রুপ থিয়েটারের যে মনোভঙ্গি, তাদের যে নাটকের আদর্শ, তারা দর্শকের সামনে যে ধরনের নাটক উপহার দিতে চায়, সেই আদর্শের সঙ্গে, নাট্যাদর্শের সঙ্গে কিন্তু এদের মৌলিক যে নাটকগুলো, সেগুলো কোথাও একটা বিরোধ তৈরি হচ্ছে। অর্থাৎ সেই নাটকগুলোকে তারা গ্রহণ করছে না। তুলসী লাহিড়ী কিছু কিছু নাটক নির্বাচিত হলেও তেমনভাবে কিন্তু সমাদৃত হচ্ছে না। ফলে মৌলিক নাটকের একটা অভাব আমরা নাটকের জগতে কিন্তু দেখতেই পাচ্ছি। এমনকি পরবর্তীকালে বিধায়ক ভট্টাচার্যের যে নাটক, বিধায়ক ভট্টাচার্য নতুন নাট্য আন্দোলনে অংশগ্রহণ তেমন করেননি। আমরা যে 4 জন নাট্যকারের কথা বললাম, এই 4 জন নাট্যকারই কিন্তু মৌলিক নাটক রচনা করছেন। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি প্রথমটা দেখলাম আমরা রূপান্তরিত নাটক, তারপরে দেখছি মৌলিক নাটকের এই অবস্থা। আরেকটা ছোট্ট আমি ছুঁয়ে গেছি, সেটা হচ্ছে পুরনো নাটক, পুরনো নাটকের পুনরুজ্জীবিত করে সেইগুলোকে করা, মঞ্চস্থ করা। সুতরাং এই আরেকটা সেই প্রবণতা আমরা 50-এর বছর, 50 এবং 60 দুটো বছরেই দেখতে পাচ্ছি। যেমন নীলদর্পণ, ভারতীয় গণনাট্য সঙ্গের বিসর্জন, অচলায়তন, রক্তকরবী, তারপরে স্বর্গীয় প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও, এই গোড়া, এই যে মানে ধরো মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, এদের যে নাটকগুলো, এই নাটকগুলো কিন্তু এই সাইমালটেনিয়াসলি হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে। একদিকে অনুবাদ নাটক, আরেকদিকে এই ধরনের নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। আচ্ছা, কিন্তু 50-এর দশকে এগুলো যেমন দেখা যাচ্ছে, বিশেষ করে রবীন্দ্রনাথের নাটক, তোমাদের বললাম যে মুক্তধারা থেকে শুরু করে রাজা, বিসর্জন, রক্তকরবী, স্বর্গীয় প্রহসন, এগুলো যেমন বহুরূপী করছে, মঞ্চস্থ করছে, মাস থিয়েটার মঞ্চস্থ করছে। আচ্ছা, অন্যদিকে উৎপল দত্ত, মধুসূদন, দীনবন্ধুর প্রহসনগুলো মঞ্চস্থ করছে। এইগুলো মোটামুটি 50-এর দশক
দশকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সবই 60-এর মধ্যে। 60-এর বছরে আবার দেখতে পাচ্ছি পুনরুজ্জীবিত, 60 থেকে পুনরুজ্জীবিত বা পুরনো নাটক অভিনয়ের যে ট্রেন্ডটা, যে ধারাটা, সেখানে একটা কোথাও দুর্বল হয়ে আসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে না, অতটা হচ্ছে না। যদিও রবীন্দ্রনাথের নাটক কিন্তু তখনও কিছু কিছু, ধরো থিয়েটার সেন্টার বা থিয়েট্রন, গান্ধার, এরা কিন্তু তবুও রবীন্দ্রনাথের নাটক কিছু কিছু মঞ্চস্থ করছে। আচ্ছা, এই সময় নাটকের অভাব মোচনের আরেকটা পন্থা হলো যে শুধু নাটক নয়, বিভিন্ন ঔপন্যাসিকের উপন্যাস, কবির কাব্য, সেগুলো সেই কাব্য থেকে, উপন্যাস থেকে স্ক্রিপ্ট তৈরি করে বা তৈরি করে নাট্য নির্দেশক দলগুলো সেইখান থেকে কিন্তু নাটক তৈরি করছে। শুধু যে নাটকই নাটক করছে, তা নাটক থেকেই নাটক করছে তা নয়, সেই দলে রয়েছে উপন্যাস, সেই দলে রয়েছে কাব্য, সেখান থেকেও কিন্তু এই নাটক তৈরি করছে। রবীন্দ্রনাথের কৌতুকময় ভাষায় যাকে বলা যায় গল্পের করা নাট্টিফাই, এটা রবীন্দ্রনাথ বলেছিলেন। হ্যাঁ, অর্থাৎ গল্প, উপন্যাস, এমনকি কাব্যনাট্যের রূপও দেওয়া হচ্ছে। কাব্যনাট্য তোমরা পরবর্তীকালে দেখেছো, বুদ্ধদেব বসুর অনামী অঙ্গনা, প্রথম পার্থ, এগুলো সবই ওই সময়ে লেখা হচ্ছে আর কি। এবং গ্রুপ থিয়েটার এই বিষয়টাকে সঙ্গে সঙ্গে কাজে লাগালো। বহুরূপীর 4 অধ্যায়, রবীন্দ্রনাথের সবই এই রকমই। রবীন্দ্রনাথের বহুরূপীর 4 অধ্যায় দেখতে পাচ্ছি উপন্যাস থেকে সেটা নাট্যরূপ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে শরৎচন্দ্রের পণ্ডিত মশাই নাট্যরূপ দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের মাল্যদান, ছোট গল্প, নাট্যরূপ দেওয়া হয়েছে। এই রকম আমরা দেখতে পাবো যে বিরাট একটা তালিকা আছে। তার মধ্যে প্রফুল্ল রায়ের নাটক আছে, বঙ্কিমচন্দ্রের নাটক আছে, বঙ্কিমচন্দ্রের উপন্যাস আছে, শরৎচন্দ্রের উপন্যাস আছে, রবীন্দ্রনাথের উপন্যাস আছে, প্রফুল্ল রায়ের উপন্যাস আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের আছে, হারানের নাথ জামাই, মানিক বন্দ্যোপাধ্যায় আছে, তারপরে শঙ্কর আছেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আছেন, সুনীল গঙ্গোপাধ্যায় আছেন। অর্থাৎ মানে মূলত আমরা দেখতে পাচ্ছি শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তারপরে তোমার সুনীল গঙ্গোপাধ্যায়, প্রফুল্ল রায়, শঙ্কর, কেমন চৌরঙ্গী নাটক মঞ্চস্থ হয়েছিল, শঙ্করের উপন্যাস এগুলো। এবং এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 50-এর দশক থেকে 70 দশকের মধ্যে। 80-র দশকেও আমরা দেখতে পাচ্ছি রমাপদ চৌধুরীর, গৌরকিশোর ঘোষ, রমাপদ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমচাঁদ, রবীন্দ্রনাথ, মহাশ্বেতা দেবীর 1084 মা, সাংঘাতিকভাবে মঞ্চ সফল একটি নাটক। তারপরে মহাশ্বেতা দেবীর মহামাস্তাইল থিয়েটার কমিউন করেছিল, খুব মঞ্চ সফল নাটক। এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে নরেন্দ্রনাথ মিত্র, এরকম বড় বড় ভীষ্ম সাহানি, অমৃতা প্রীতম, কেবল যে বাংলা উপন্যাসিক তা নয়, হিন্দি, মারাঠি উপন্যাসিকদের থেকেও, যেমন ভীষ্ম সাহানি, অমৃতা প্রীতম, এমনকি বাংলাদেশের আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠা সেপাই, এইটা 2000 সালে 98-তে কল্যাণী নাট্যচর্চা সেটা করছে। 2000 সালে আমরা জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ দেখতে পাচ্ছি। আচ্ছা, 2000-এ দেবেশ রায়ের তিস্তাপাড়ের বৃত্তান্ত দেখতে পাচ্ছি। এখন তো অধিকাংশই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে উপন্যাস থেকেই কিন্তু নাটক তৈরি হচ্ছে। তাহলে মোটামুটি এই পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপ টু 2000 এই পর্যন্ত কি কি দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে গণনাট্য সংঘ থেকে গ্রুপ থিয়েটার একটা তৈরি হচ্ছে, তার নবনাট্য থেকেই একটা গ্রুপ থিয়েটার তৈরি হচ্ছে। গ্রুপ থিয়েটারগুলো মূলত রূপান্তরিত বা অ্যাডাপ্টেড নাটক যেগুলো, সেই নাটক বিদেশি দেশি নাটকগুলোকেই তারা প্রাধান্য দিচ্ছে। তার পাশাপাশি তারা প্রাধান্য দিচ্ছে, কেন প্রাধান্য দিচ্ছে? মৌলিক নাটকের অভাব। সুতরাং তারপরে আমরা দেখছি মৌলিক নাটকের ক্ষেত্রে হচ্ছে বিজন ভট্টাচার্য, দিগিন বন্দ্যোপাধ্যায়, মনমথ রায়, বিধায়ক ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, এদের মৌলিক নাটক যথেষ্ট পরিমাণে নয় বা সেই রকম মানের নয়, যেটা
তন্মুহূর্তে গ্রুপ থিয়েটার গ্রহণ করে মঞ্চস্থ করবে, হচ্ছে না। তারপরে তারা যেটা করছে যে নাটকে পুরনো নাটকের পুনরুজ্জীবন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পৌরাণিক নাটক, এই ঐতিহাসিক নাটক, রবীন্দ্রনাথের নাটককে তারা সাইমালটেনিয়াসলি পাশাপাশি অভিনয় করছে, প্রহসনগুলোকে তারা অভিনয় করছে। এবং তারপরে দেখতে, এতক্ষণ নাটক নিয়ে কথা বলছিলাম, তারপরে দেখলাম যে নাটকের অভাব মেটানোর জন্য তা উপন্যাস কাব্য থেকেও তারা নাটকের উপকরণ তৈরি করছে, আহরণ করছে। এবং 50-এর দশক থেকে 2000 পর্যন্ত আমরা অজস্র ঔপন্যাসিকের উপন্যাস দেখতে পাচ্ছি, যেই উপন্যাস থেকে কি করা হচ্ছে, নাটকের বিষয়বস্তু গ্রহণ করে নাটক লেখা হচ্ছে। এই পর্যন্ত একটা বিস্তৃত নাটকের ইতিহাস আমি আজকে বললাম। এরপরে আলাদা করে গ্রুপ থিয়েটারের একটা আন্দোলন, সেটা আমি পড়াবো বা বলবো। তারপরে এই সঙ্গে সঙ্গে যে বাকি যেগুলো আছে সেগুলো আমি বলবো। এটা কিন্তু মোটামুটি নাটকের যে বিবর্তনগুলো 50 থেকে 2000 পর্যন্ত নাটকের যে ভাগগুলো, মৌলিক নাটক, অনুদিত নাটক কেন মঞ্চস্থ হচ্ছে, মৌলিক নাটকের অভাব। শুধুই কি অনুদিত নাটক? না, অনুদিত নাটকের পাশাপাশি আসছে পুরনো নাটকের পুনরুজ্জীবন, অনুদিত নাটকের পাশাপাশি আসছে উপন্যাস থেকে নাট্যরূপ তৈরি করে নাটক মঞ্চস্থ করা। এই সব কিছুই হচ্ছে কিন্তু মৌলিক নাটকের যথার্থ অভাবের জন্য। ঠিক আছে, এই পর্যন্ত আমি করে দিলাম। তোমরা একটু পড়ে দেখো, বুঝে দেখো যে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এর পরের দিনকে আমি আবার পরের ফেজটা করাবো বা পড়াবো আরও কিছু।